আজকে আমরা প্রাকৃতিক ভূগোলের নতুন একটা অধ্যায় অ্যাটমসফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডলের অন্তর্গত অ্যাটমসফেরিক ডিস্টারবেন্স অর্থাৎ বায়ুমণ্ডলীয় গোলযোগ এর অন্তর্গত যে বিষয়গুলো তোমাদের রয়েছে, সাইক্লোন, মেকানিজম অফ সাইক্লোন অর্থাৎ ঘূর্ণবাত এর উৎপত্তি, সাইক্লোন অফ ট্রপিক্যাল জোনস অর্থাৎ ক্রান্তীয় ঘূর্ণবাতের যে অঞ্চল সেই সম্পর্কে, তারপরে সাইক্লোন অফ টেম্পারেট জোনস অর্থাৎ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সে সম্পর্কে, এবং অ্যান্টিসাইক্লোনস অর্থাৎ প্রতিভ ঘূর্ণবাত, দেয়ার টাইপস অ্যান্ড অ্যাসোসিয়েটেড ওয়েদার অর্থাৎ এর শ্রেণীবিভাগ এবং সেই সংশ্লিষ্ট আবহাওয়ার উপরে যে ভূমিকা বা গুরুত্ব সে সম্পর্কে একটু আলোকপাত করব। প্রথমেই বায়ুমণ্ডলীয় গোলযোগ বা অ্যাটমসফেরিক ডিস্টারবেন্স কাকে বলা হয় সে সম্পর্কে একটু জেনে নেব। দেখো, যে পার্থিব প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের স্বল্প পরিসর স্থান, যে কোনো স্থানে বায়ুর উষ্ণতা, বায়ুচাপ হঠাৎ খুব হ্রাস কিংবা বৃদ্ধি পেয়ে অল্প সময়ের মধ্যে কেন্দ্রমুখী বা কেন্দ্র বহির্মুখী যে কুণ্ডলিত প্রবল বায়ুপ্রবাহ, ঝড়, বৃষ্টিপাত, বজ্রপাত এগুলো সৃষ্টি হয়ে নিম্নবায়ু স্তরকে আন্দোলিত করে এবং বিভিন্ন ধরনের বিপত্তি বা খারাপ আবহাওয়ার সৃষ্টি করে, তাকে বায়ুমণ্ডলীয় গোলযোগ বলে। অর্থাৎ বিভিন্ন পার্থিব প্রক্রিয়ার ফলে কোনো স্বল্প পরিসরের স্থানে যদি বিভিন্ন ধরনের বায়ুমণ্ডলীয় যে অশান্ত পরিবেশ সৃষ্টি হয়, তাকে আমরা বায়ুমণ্ডলীয় গোলযোগ বলবো। এবার সেই বায়ুমণ্ডলীয় গোলযোগের মধ্যে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যেটা রয়েছে সেটা হচ্ছে ঘূর্ণবাত বা সাইক্লোন। সাইক্লোন একটা ইংরেজি শব্দ, গ্রিক শব্দ কুকলোমা থেকে এসছে, অর্থাৎ সাপের কুণ্ডলী। ক্যাপ্টেন হেনরি পিডিংটন সর্বপ্রথম এই সাইক্লোন কথাটি ব্যবহার করেছিলেন। সাধারণত ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে নিম্নচাপ কক্ষকে বেষ্টন করে কুণ্ডলীর মতো পাক্ষে কেন্দ্রমুখী এবং ঊর্ধ্বগামী দ্রুত গতিসম্পন্ন উষ্ণ বায়ু অর্থাৎ ঘূর্ণি বায়ু প্রবাহকেই ঘূর্ণবাত বলা হয়ে থাকে। এবার এই সাইক্লোন কথাটি অর্থাৎ 1848 খ্রিস্টাব্দে হেনরি পিডিংটন সর্বপ্রথম ব্যবহার করেছিলেন। এর বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, যেমন ঘূর্ণবাতের কেন্দ্রে একটা নিম্নচাপ অবশ্য থাকবে, আর এর শক্তির উৎস হচ্ছে জলীয় বাষ্প, তারপর ঘনীভবনের লিনতাপ এবং উষ্ণ বায়ুপুঞ্জের উলম্ব তাপ কী করে ঘূর্ণবাতকে সক্রিয় রাখে। এখানে শীতল বায়ু বাইরের দিক থেকে ঘুরতে ঘুরতে কেন্দ্রমুখী হয় এবং ক্রমাগত উষ্ণ হয়ে সেটা ঊর্ধ্বগামী হয় এবং বায়ু খুব অস্থির হয়ে থাকে। এর ব্যাস সাধারণত 100 মিটার থেকে 3000 কিলোমিটার হতে পারে এবং উচ্চতা 10 কিলোমিটার বা তারও বেশি হতে পারে। খাড়া তাপ এবং চাপ ঢালের গতি মাঝারি থেকে তীব্র হতে পারে, মোটামুটি 40 থেকে 400 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। মানে স্থায়িত্ব দিক থেকে ঘূর্ণবাত স্বল্পস্থায়ী হয়। তারপরে এখানেও ফেরেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বায়ুর গতি বিক্ষেপ লক্ষ্য করা যায়। এরপরে আমরা ঘূর্ণবাতের যে উৎপত্তি, সে উৎপত্তি কীভাবে হয় সে সম্পর্কে আলোকপাত করব। দেখো, ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ মণ্ডলে স্থলভাগ ও জলভাগের কোনো স্বল্প পরিসরের স্থান হঠাৎ অধিক উত্তপ্ত হলে তার সংলগ্ন বায়ুমণ্ডলের বায়ু উত্তপ্ত এবং হালকা হয় এবং সেগুলো উপরে উঠতে থাকে। এর ফলে ওই স্থানে বায়ুর পরিমাণ অনেকটাই হ্রাস পেয়ে যায়, ফলে সেখানে একটি শক্তিশালী নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয় বা কক্ষর গড়ে ওঠে। এবার বায়ুমণ্ডলের নিম্নস্তরে এই নিম্নচাপ কেন্দ্র এবং পার্শ্ববর্তী উচ্চচাপ অঞ্চলের মধ্যে খাড়া চাপঢাল সৃষ্টি হয়। এই অবস্থায় বায়ুচাপের সমতা রক্ষার জন্য চারিদিক থেকে শীতল বায়ু ওই নিম্নচাপ কক্ষের আকর্ষণে কোরিওলিস বলের প্রভাবে
উত্তর গোলার্ধে, বামাবর্তে এবং দক্ষিণ গোলার্ধে ডানাবর্তে কুণ্ডলীর মতো পাক খেয়ে খেয়ে নিম্নচাপ কেন্দ্রের দিকে ধাবিত হয় এবং পর্যায়ক্রমে সেটা উষ্ণ এবং ঊর্ধ্বগামী হয়ে ঘূর্ণবাতের উৎপত্তি ঘটে থাকে। এবার এই ঘূর্ণবাতের শ্রেণীবিভাগের ক্ষেত্রে দুটো শ্রেণীবিভাগের ভাগ করা হয়, যেমন উষ্ণমণ্ডলীয়, যেমন ক্রান্তীয় ঘূর্ণবাত, আর একটা হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডলীয় বা মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাত। এই ক্রান্তীয় ঘূর্ণবাতকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে দুর্বল ঘূর্ণবাত আর একটা হচ্ছে শক্তিশালী ঘূর্ণবাত। দুর্বল ঘূর্ণবাত কোনগুলো? যেমন পূবালি তরঙ্গ, ক্রান্তীয় লঘুচাপ, ক্রান্তীয় নিম্নচাপ, ক্রান্তীয় ঝড়, এগুলো হচ্ছে দুর্বল ঘূর্ণবাত। এবং শক্তিশালী ঘূর্ণবাতের মধ্যে টাইফুন, সিভিয়ার টাইফুন, সুপার টাইফুন, টর্নেডো, এইগুলো। আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতকে আবার দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সীমান্তীয় ঘূর্ণবাত আর একটা হচ্ছে অসীমান্তীয় ঘূর্ণবাত। সীমান্তীয় ঘূর্ণবাতের মধ্যে গতিশীল ঘূর্ণবাত এবং গৌণ ঘূর্ণবাত, আর অসীমান্তীয় ঘূর্ণবাতের মধ্যে তাপীয় ঘূর্ণবাত, উপক্রান্তীয় নিম্নচাপ, অনুবাত নিম্নচাপ, মেরুবায়ু নিম্নচাপ। তাহলে এইগুলো হচ্ছে ঘূর্ণবাতের শ্রেণীবিভাগ বা প্রকারভেদ। এরপরে আমরা ক্রান্তীয় ঘূর্ণবাত বা ট্রপিক্যাল সাইক্লোন সম্পর্কে একটু আলোকপাত করব। সব ধরনের বায়ুমণ্ডলীয় গোলযোগের মধ্যে সর্বাপেক্ষা ধ্বংসকারী বা প্রলয়কারী ঘূর্ণবাত হলো ক্রান্তীয় ঘূর্ণবাত। সাধারণত নিরক্ষরেখা দুপাশে ক্রান্তীয় অঞ্চলে 5 থেকে 30 ডিগ্রি অক্ষাংশের প্রধানত উচ্চ উষ্ণতার জন্যই সমুদ্রপৃষ্ঠ থেকে সৃষ্ট নিম্নচাপকে কেন্দ্র করে কেন্দ্রমুখী এবং ঊর্ধ্বমুখী দ্রুত গতি সম্পন্ন উষ্ণ আর্দ্র ঘূর্ণিবায়ুর আকস্মিক প্রবাহকে ক্রান্তীয় বা উষ্ণমণ্ডলীয় ঘূর্ণবাত বলা হয়ে থাকে। এবার ক্রান্তীয় ঘূর্ণবাত উৎপত্তির বিভিন্ন শর্ত রয়েছে বা বিভিন্ন কন্ডিশনস রয়েছে, সে সম্পর্কে একটু আমরা জেনে নেব। অর্থাৎ কিভাবে ক্রান্তীয় ঘূর্ণ সৃষ্টি হয় তার সঠিক তথ্য সেগুলো এখনও জানা সম্ভব হয়নি। তবে বিভিন্ন যে সংস্থা যেমন নাসা এবং ন্যাসডা, এই বিভিন্ন সংস্থা মহাকাশে কী করছে, বিভিন্ন তাদের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, বিভিন্ন তার বিচার বিশ্লেষণের মাধ্যমে এই ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টির কিছু উপযোগী অবস্থা সম্পর্কে তারা একটু ধারণা দিয়েছে। যেমন প্রথমটা হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য তাপ এবং লীন তাপ, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে প্রচুর বাষ্পীভবন হবে। এর ফলে বাতাসে প্রচুর জলীয় বাষ্প মিশে যাবে এবং প্রয়োজনীয় লীন তাপ সেখান থেকে প্রদান করবে। এই লীন তাপ ঘূর্ণবাতের প্রয়োজনীয় শক্তির যোগান দেবে এবং গ্রীষ্মকাল এবং শরতের শুরুতেই ক্রান্তীয় সমুদ্র বেশি উষ্ণ থাকে বলে এই ক্রান্তীয় ঘূর্ণবাত বেশি হয়ে থাকে। তারপরে হচ্ছে উষ্ণ জলের গভীরতা, অর্থাৎ ক্রান্তীয় সমুদ্র উষ্ণ জলের গভীরতা অন্তত 60 থেকে 70 মিটার হওয়া একান্ত আবশ্যক। তা না হলে গভীর পরিচালন স্রোতের প্রভাবে নিচের শীতল জল উপরে ওঠার ফলে তাপ সরবরাহ একেবারে বন্ধ হয়ে যাবে এবং ঘূর্ণবাতের বিনাশ ঘটবে। এরপরে একটা গুরুত্বপূর্ণ শর্ত, সেটা হচ্ছে বায়ুমণ্ডলের নিম্নস্তরে দুর্বল গোলযোগের উপস্থিতি। পূবালি তরঙ্গ, ক্রান্তীয় নিম্নচাপ ইত্যাদি গোলযোগ, সেই গোলযোগের প্রভাবে ঘূর্ণবাত সৃষ্টির প্রয়োজনীয় শক্তির যোগান সেখান থেকেই দিয়ে থাকে। এরপরে হচ্ছে ঊর্ধ্ব বায়ুমণ্ডলের গোলযোগ, অর্থাৎ ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে যে পশ্চিম বায়ু প্রবাহিত হয় তার একটি অংশ ক্রান্তীয় অঞ্চলে প্রবেশ করলে তার প্রভাবে পূর্বের যে দীর্ঘায়িত নিম্নচাপ অর্থাৎ লো প্রেশার ট্রাফ বায়ুর প্রতিসরণ বা ডাইভার্জেন্ট ঘটে থাকে, ফলে প্রচণ্ড বজ্রঝঞ্ঝা বা থান্ডার স্টর্ম হয়ে থাকে। এরপরে হচ্ছে কোরিওলিস বল। আমরা জানি যে পৃথিবীর আবর্তনের ফলে বায়ু প্রবাহের যে দিক বিক্ষেপণ বা গতি বিক্ষেপ ঘটে কিসের প্রভাবে, সেটা হচ্ছে কোরিওলিস বলের প্রভাবেই। এর শক্তি প্রভাবেও সমুদ্র স্রোত অর্থাৎ উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যখন প্রবাহিত হয় তখন
উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেগে প্রবাহিত হয়। এটাই এই আবর্তন বলটাই হচ্ছে কোরিওলিস বল। এই বিভিন্ন শর্তের প্রভাবেই ফলে কিন্তু ক্রান্তীয় ঘূর্ণবাত বা ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টি হয়ে থাকে। এবার এই ক্রান্তীয় ঘূর্ণবাতের জীবনচক্র বা এর লাইফ সাইকেল সম্পর্কে একটু আমরা আলোকপাত করব। প্রত্যেকটা ঘূর্ণবাতের একটা নির্দিষ্ট জীবনকাল বা টাইম স্প্যান বা এর একটা জীবনকাল কিন্তু অবশ্যই রয়েছে। জন্ম, বিকাশ, বিনাশ এই ঘূর্ণবাতের জীবনচক্রে সব ক্ষেত্রে কিন্তু একই হয় না। কোনো কোনো ঘূর্ণবাত 3 থেকে 4 দিন, কোনো কোনো ঘূর্ণবাত 25 থেকে 30 দিন সক্রিয় থাকে। এই ঘূর্ণবাতের সক্রিয়তা নির্ভর করে এর উৎস অঞ্চলের প্রকৃতি। যেমন আমরা জানি যে বঙ্গোপসাগরের বা ভারত মহাসাগরের যে সকল ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় তাদের গড় আয়ু কম, মোটামুটি 3 থেকে 5 দিন। আর প্রশান্ত মহাসাগরের সৃষ্ট ঘূর্ণবাতের বা ঘূর্ণিঝড়ের তার সময়কাল 7 দিন। আবার আটলান্টিক মহাসাগরে প্রায় 9 দিন পর্যন্ত এর সময়কাল লক্ষ্য করা যায়। এই ক্রান্তীয় ঘূর্ণবাতের জীবনচক্রের 4টি পর্যায়ে আমরা ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে বা ইনিশিয়াল স্টেজ। এই পর্যায়ে সমুদ্রের উপর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রায় হাজার হাজার মাইল জুড়ে পরিবর্তনশীল বাতাস বিক্ষিপ্তভাবে প্রবাহিত হয় এবং কোনো কোনো ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড বৃষ্টিপাত ঘটে থাকে। এর ফলেই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বায়ুর চাপ ধীরে ধীরে হ্রাস পায় এবং বাতাস ক্রমাগত আবর্তিত হয়ে একটা ভর্টেক্স বা ঘূর্ণির সৃষ্টি করে এবং পরিশেষে সেটাই ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়। এই পরিস্থিতিতে একটা আনস্টেবল কন্ডিশন বা অস্থিতিশীল অবস্থাও বলা হয়ে থাকে এবং এই সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ প্রায় 40 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে থাকে। এটাই হচ্ছে ইনিশিয়াল স্টেজ বা প্রাথমিক অবস্থা। এরপরে ডেভেলপিং স্টেজ বা গঠন পর্যায়। এই পর্যায়ে বায়ুর চাপ ক্রমশ কমতে থাকে, সেখানে প্রায় 990 মিলিবারেরও কম এবং বাতাসের গতিবেগও অনেকটাই বেড়ে যায়। যেখানে প্রথম পর্যায়ে 40 কিলোমিটার ছিল, সেখান থেকে বেড়ে প্রায় 120 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ হয়ে যায় এবং এই সময় ঘূর্ণবাতের যে চক্ষু বা আই অফ সাইক্লোন গঠিত হয়। এই ঘূর্ণবাতের চক্ষুকে কেন্দ্র করেই বাতাস আবর্তিত হয় এবং ঘূর্ণবাতের দিকে অগ্রসর হয়। এর ফলেই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আকাশে কিউমুলোনিম্বাস মেঘে ঢাকা পড়ে যায় এবং মুষলধারে বৃষ্টিপাত ঘটে। এরপরে আমরা জানবো পরের যে পর্যায়, সেটা হচ্ছে ম্যাচিওর স্টেজ বা পরিণত পর্যায়। পরিণত পর্যায়ে ঘূর্ণিঝড় সর্বাধিক যে ভয়ঙ্কর, সে ভয়ঙ্করতা লাভ করে থাকে। এই পর্যায়ে ঘূর্ণিঝড়টি প্রায় 4টি বৃত্তীয় বলয়ে ভাগ হয়ে যায় বা বিভক্ত হয়ে যায়। প্রথম হচ্ছে 10 থেকে 12 কিলোমিটার ব্যাসযুক্ত কেন্দ্রীয় অঞ্চল। এই অংশে বাতাস মৃদুমন্দ থাকে এবং আকাশ পরিষ্কার ঝলমলে থাকে। তারপর দ্বিতীয় হচ্ছে এই শান্ত বলয়। শান্ত বলয়ের বাইরে থেকে একটা বিক্ষিপ্ত বলয়, যার ব্যাস মোটামুটি 60 থেকে 160 কিলোমিটার। এই অংশে বাতাসের বেগ বেশি থাকে, প্রায় 100 কিলোমিটার প্রতি ঘন্টা এবং বৃষ্টিপাতও প্রবল হয়। এরপরে 3 নম্বর যে একটা বলয়, সেটা হচ্ছে বহিস্থ ঝঞ্ঝা বিক্ষিপ্ত বলয়ের বাতাস এই অঞ্চলে প্রবল বেগে প্রবাহিত হয়। তারপরে হচ্ছে সর্ববহিস্থ বলয়। এখানে অতি দুর্বল ঘূর্ণিঝড় বা ঘূর্ণিবায়ু প্রবাহিত হয়। এর পরের পর্যায়ে আমরা জানবো, সেটা হচ্ছে অদৃশ্য পর্যায় বা ডিসঅ্যাপিয়ার স্টেজ। এই পর্যায়ে শক্তিশালী ঘূর্ণবাত স্থলভাগে প্রবেশ করার পর সেগুলো স্থবিত হয়ে আসে এবং ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশ করলে জলীয় বাষ্প এবং লিনতাপের সরবরাহ একেবারেই কমে যায়। এর ফলে ঘূর্ণিঝড়ের ক্ষমতাও অনেকটাই হ্রাস পায়, বৃষ্টিপাত কমে যায়, 2-1 পশলা ভারী বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ দুর্বল হতে থাকে এবং কেন্দ্রে নিম্নচাপ ধীরে ধীরে উচ্চচাপে পরিণত হয় এবং অবশেষে যে ঘূর্ণবাত, সে ঘূর্ণবাত একেবারে অদৃশ্য হয়ে পড়ে। তাহলে এই হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাতের জীবনচক্র। এরপরে আমরা ক্রান্তীয় ঘূর্ণবাতের গঠন
বা স্ট্রাকচার অফ ট্রপিক্যাল সাইক্লোন সে সম্পর্কে একটু আলোকপাত করব। দেখো, কোনো শক্তিশালী ঘূর্ণবাদকে প্রস্থচ্ছেদ করলে তার বিভিন্ন অংশে বিভক্ত হয়ে যায় বা বিভিন্ন অংশ পাওয়া যায়। যেমন ক্রান্তীয় ঘূর্ণবাদের গঠনকে আবার দুই ভাগে ভাগ করে আলোচনা করা হয়েছে। যেমন একটা হচ্ছে অনুভূমিক গঠন আর একটা হচ্ছে উলম্ব গঠন। অনুভূমিক গঠনের মধ্যে তার ঘূর্ণবাতের কেন্দ্র থেকে বহির্ভাগ পর্যন্ত প্রায় 6টি অঞ্চল বা বলয় লক্ষ্য করা যায়। প্রথমটা হচ্ছে আই বা চক্ষু, কেন্দ্র থেকে 10 থেকে 20 কিলোমিটার, মতভেদে আবার 5 থেকে 50 কিলোমিটার হয়ে থাকে। এই ব্যাসের বৃত্তাকৃতি অঞ্চলে ভূপৃষ্ঠে বায়ুর গতিহীন শান্ত থাকে। এই অধিক উষ্ণতা এবং অতি নিম্নচাপ এই অঞ্চলে বিরাজ করে। এর ফলে ঊর্ধ্বস্তরের বায়ু নিমজ্জন ঘটে এবং আকাশ মেঘমুক্ত রৌদ্রকরোজ্জ্বল হয়। কোনো বৃষ্টিপাত এই অঞ্চলে হয় না। দ্বিতীয় হচ্ছে চক্ষু প্রাচীর বা আই ওয়াল। চক্ষু ঘূর্ণবাতের চক্ষুর চারপাশে মূলত কিউমুলোনিম্বাস মেঘের আবরণ দিয়ে ঘেরা বৃত্তাকার এই অংশ, সেটা তার ব্যাস প্রায় 10 থেকে 20 কিলোমিটার। এখানে সর্বাধিক বায়ু বেগে প্রবাহিত ঘটে এবং হয়ে থাকে বায়ু খুব দ্রুত বেগে প্রবাহিত হয় এবং মুষলধারে সবচেয়ে বেশি বৃষ্টিপাত এই অঞ্চলে লক্ষ্য করা যায়। এরপরে হচ্ছে কুণ্ডলী বলয় বা স্পাইরাল ব্যান্ড। চক্ষু প্রাচীরের বাইরের দিকে কয়েক কিলোমিটার প্রশস্ত এবং কয়েকশো কিলোমিটার দীর্ঘ মেঘের দুটি কুণ্ডলী বলয় থেকে প্রায় 50 থেকে 80 কিলোমিটার ব্যবধানে, যা উপগ্রহ থেকে প্রায় নীহারিকার মতো দেখতে হয়। এতে একাধিক বজ্র ঝঞ্ঝার সৃষ্টি হয়, যা চক্ষু প্রাচীরের দিকে কুণ্ডলী আকারে প্রবল বৃষ্টিপাত ঘটায়। এদের রেডফিল্ডার বা ফিডার বেল্টও বলা হয়ে থাকে। এরপরে হচ্ছে বায়ুর অবনমিত অঞ্চল বা অ্যানিউলার জোন। ঘূর্ণবাতের প্রান্তভাগের দুর্বল অংশে এই বায়ুর অবনমন ঘটে। এখানে স্বল্প আর্দ্রতা, স্বল্প মেঘাচ্ছন্নতা, স্বল্প বৃষ্টিপাত, অধিক উষ্ণতা থাকে এবং ঝড়ের প্রকোপ খুব কমই হয়। এরপরে হচ্ছে 5 নম্বর বহিস্থ পরিচলন বলয় বা আউটার কনভেকটিভ বেল্ট। অবনমিত বলয়ের বাইরে নিমজ্জিত বহির্গামী বায়ু এবং কেন্দ্রমুখী অনুভূমিক বায়ুপ্রবাহের মিলনে পরিচলন প্রক্রিয়া বৃদ্ধি পায় এবং বৃদ্ধি পেয়ে মেঘ এবং বৃষ্টিপাত বেড়ে যায়। তারপরে হচ্ছে সীমান্তবর্তী বলয় বা পেরিফেরাল বেল্ট। ক্রান্তীয় ঘূর্ণবাতের সবচেয়ে বাইরের এই বলয়ে মেঘ এবং বৃষ্টিপাত খুবই কম হয়। এরপরে হচ্ছে উলম্ব গঠন। ভূপৃষ্ঠ থেকে প্রায় 12 থেকে 16 কিলোমিটার উচ্চতায় 3টি অঞ্চল লক্ষ্য করা যায়। একটা হচ্ছে অন্তঃপ্রবাহ বা ইনফ্লো লেয়ার। ক্রান্তীয় ঘূর্ণবাতের সর্বনিম্ন এই স্তরটি 3 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এতেই ঝড় ঝঞ্ঝার সূত্রপাত ঘটে থাকে এবং পরিচলন মেঘের সৃষ্টি হয়। ঝঞ্ঝার আবর্ত এই অঞ্চলে সৃষ্টি হয়ে থাকে। এরপরে হচ্ছে মধ্যস্তর বা মিডল লেয়ার। 3 থেকে 7 কিলোমিটার বিস্তৃত এই অংশে ঘূর্ণবাতের মূল যে ঘূর্ণন, সেই ঘূর্ণন আবর্তন দেখা যায়। 3 নম্বর হচ্ছে বহিঃপ্রবাহ স্তর বা আউটফ্লো লেয়ার। 7 কিলোমিটার থেকে একেবারে ট্রপোপোজ, এই ট্রপোপোজ পর্যন্ত অংশে বায়ুর আবর্তন উচ্চ চাপের প্রতীপ ঘূর্ণবাতের মতো, যা বায়ুর প্রতিসরণে সাহায্য করে এবং বায়ু অবনমিত হয়ে যায় এবং এখান থেকেই বায়ু ছড়িয়ে পড়ে নিম্নগামী হয় এবং কেন্দ্রমুখী প্রবাহর সৃষ্টি করে এবং ধ্বংস কার্য চালিয়ে থাকে। এবার আমরা ক্রান্তীয় ঘূর্ণবাতের যে উৎপত্তিস্থল, সেই উৎপত্তিস্থল বা প্লেস অফ অরিজিন ট্রপিক্যাল সাইক্লোনস সে সম্পর্কে একটু আলোকপাত করব। ক্রান্তীয় ঘূর্ণবাত কতগুলো বিশেষ বিশেষ
সমুদ্রের সৃষ্টি হয় সে সম্পর্কে দেখে নেওয়া যাক। প্রথমটা হচ্ছে হ্যারিকেন। ক্যারিবিয়ান উপসাগর এবং মেক্সিকো উপসাগর উপকূলবর্তী মেক্সিকো, পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জ এই সংলগ্ন অঞ্চলে লক্ষ্য করা যায়। এই ঘূর্ণিবাতের বৈশিষ্ট্য হলো কেন্দ্রে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের ব্যাস প্রায় 200 থেকে 650 কিলোমিটার, ঘূর্ণিঝড়ের চক্ষুর ব্যাস 10 থেকে 20 কিলোমিটার, গতিবেগ 150 থেকে প্রায় 200 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সমুদ্রের প্রায় 12,000 থেকে 13,000 মিটার ঊর্ধ্বে বায়ু উত্থিত হয় এবং অত্যন্ত বিধ্বংসী ঝড়, সামুদ্রিক তুফান সৃষ্টি হয়, বায়ুর স্থানান্তর একেবারে হয় না, উপকূল অঞ্চলে প্লাবনের সৃষ্টি হয়। এরপরে হচ্ছে টাইফুন। এটা সাধারণত দক্ষিণ চীন সাগরের উপকূলবর্তী চীন, ফিলিপিন্স দ্বীপপুঞ্জ সংলগ্ন অঞ্চলে টাইফুন ঘূর্ণিবাত লক্ষ্য করা যায়। এর বৈশিষ্ট্য হলে বিস্তার প্রায় 13 থেকে 14 কিলোমিটার, এর ঝড়ের চক্ষুর ব্যাস প্রায় 8 থেকে 48 কিলোমিটার, গতিবেগ 200 কিলোমিটারের বেশি, অর্থাৎ ঘন্টায় প্রায় 200 কিলোমিটার বেশি, স্থায়িত্ব কম, খুবই বিধ্বংসী ঝড়। এরপরে হচ্ছে তাইফু। জাপান সাগর সংলগ্ন অঞ্চলে তাইফু ঘূর্ণিবাত লক্ষ্য করা যায়। এই ঘূর্ণিবাতের বৈশিষ্ট্য টাইফুনের মতোই, এর স্থানভেদে নামটা আলাদা। ব্যাগুই উত্তর ভারত মহাসাগর সংলগ্ন অঞ্চল, ফিলিপিন্স দ্বীপপুঞ্জে ব্যাগুই ঘূর্ণিবাত লক্ষ্য করা যায়। এই ঘূর্ণিবাতেরও অনেক বৈশিষ্ট্য টাইফুনের মতোই। এরপরে হচ্ছে টর্নেডো। মিসিসিপি নদীর মোহনায় এবং মেক্সিকো উপকূলবর্তী অঞ্চলের মেক্সিকো এবং দক্ষিণ পূর্ব আমেরিকাতে টর্নেডো ঘূর্ণিবাত লক্ষ্য করা যায়। এই ঘূর্ণিবাতের বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীর সর্বাধিক বিধ্বংসী ঘূর্ণিবাত। কেন্দ্রের চাপ প্রায় 100 থেকে 200 মিলিবারের পার্থক্য লক্ষ্য করা যায় এবং ব্যাসার্ধ 150 থেকে প্রায় 160 মিটার। এর পথের দৈর্ঘ্য 15 থেকে 20 কিলোমিটার। বায়ুর স্থানান্তর হয়। গতিবেগ ঘন্টায় প্রায় 500 কিলোমিটারের অধিক। স্বল্পস্থায়ী কিন্তু অত্যন্ত অর্থাৎ সর্বাত্মক ধ্বংস সাধন করে থাকে। প্রচুর জীবন এবং সম্পত্তি হানি হয়। এরপরে হচ্ছে সাইক্লোন। আরব সাগর, বঙ্গোপসাগর, উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগর সংলগ্ন ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, পাকিস্তান, দক্ষিণ পূর্ব আফ্রিকা এই প্রভৃতি দেশসমূহে সাইক্লোন ঘূর্ণিবাত দেখা যায়। এই ঘূর্ণিবাতের বৈশিষ্ট্যগুলি মৌসুমী বায়ুর সঙ্গে সম্পর্কিত। গতিবেগ 60 থেকে 120 কিলোমিটার প্রতি ঘন্টা এবং ঘূর্ণিবাতের সঙ্গে প্রবল বৃষ্টিপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ মাঝারি হয়ে থাকে। এর ব্যাস 500 কিলোমিটারের বেশি। এরপরে হচ্ছে উইলি। এটি পূর্ব ভারত মহাসাগর সংলগ্ন অস্ট্রেলিয়াতে এই ঘূর্ণিবাত দেখা যায়। এই ঘূর্ণিবাতের বৈশিষ্ট্য প্রায় টাইফুনের মতোই। এরপরে হচ্ছে ক্যাটরিনা, রিটা, বিটা, অ্যান্ড্রো গিলবার্ট, অর্থাৎ ক্যারিবিয়ান এবং মেক্সিকো উপসাগর সংলগ্ন আমেরিকা এবং কানাডা দেশে এই ঘূর্ণিবাত লক্ষ্য করা যায়। এই ঘূর্ণিবাতের বৈশিষ্ট্য হচ্ছে ব্যাস 120 থেকে 400 কিলোমিটার। হ্যারিকেনের মতোই ধ্বংস ক্ষমতায়ের এবং সমুদ্রের জলভাগের সৃষ্টি হয়ে থাকে। এই হচ্ছে প্রান্তীয় ঘূর্ণিবাতের উৎপত্তি অঞ্চল এবং এর বৈশিষ্ট্য, এর জীবনচক্র এবং এর গঠন। এরপরে আমরা নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাত বা টেম্পারেট সাইক্লোন সম্পর্কে একটু আলোকপাত করব। উপক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ মণ্ডলে 30 থেকে 65 ডিগ্রি অক্ষাংশের মধ্যে স্থলভাগে সৃষ্ট নিম্নচাপ কেন্দ্রের আকর্ষণে দুই এবং বিপরীতমুখ ধর্মী শীতল ও শুষ্ক মেরু বায়ুপুঞ্জ এবং উষ্ণ আর্দ্র পশ্চিম বায়ুপুঞ্জ মুখোমুখি হলে উভয় সীমান্তে তরঙ্গের মাধ্যমে আলোড়ন ঘটে এবং যে দুর্বল ও দীর্ঘস্থায়ী ঘূর্ণিবাতের আবির্ভাব ঘটে তাকে আমরা নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাত বলে থাকি। এবং এই ঘূর্ণিবাত ক্রান্তীয় অঞ্চলের বাইরে সৃষ্টি হয় বলে একে অতিক্রান্তীয় বা এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোনও বলা হয়ে থাকে। এই ঘূর্ণিবাতের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো আমরা একটু আলোকপাত করব। প্রথমটা হচ্ছে তরঙ্গ ঘূর্ণিবাত। এখানে
সমুদ্র ঢেউয়ের মতো ঘূর্ণবাত একটার পর এক সৃষ্টি হয় এবং মিলিয়ে যায় এবং ঘূর্ণবাত তরঙ্গ ঘূর্ণবাত নামে পরিচিত। এরপরে হচ্ছে দুই বিপরীত ধর্মী বায়ুপুঞ্জের অর্থাৎ এয়ার মাসের মিলন ঘটে এবং ঘূর্ণবাতে সীমান্ত বা ফ্রন্ট সৃষ্টি হয়। বায়ুচাপের ক্ষেত্রে এই ঘূর্ণবাত বায়ুর চাপ 1000 মিলিবারের কাছাকাছি থাকে এবং প্রান্তভাগে চাপের পার্থক্য থাকে শুধুমাত্র 10 থেকে 30 মিলিবার। তবে শীতকালীন ঘূর্ণবাতের পার্থক্য প্রায় 40 মিলিবার তারও বেশি হতে পারে। গতিবেগের ক্ষেত্রে এই ঘূর্ণবাতের গড় গতিবেগ ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার, সর্বাধিক 100 কিলোমিটার হতে পারে। এর ভ্রমণের দিকটা হচ্ছে পশ্চিম বায়ুপ্রবাহের দ্বারা নিয়ন্ত্রিত হয়। পশ্চিম থেকে পূর্ব দিকে এই ঘূর্ণবাত অগ্রসর হয়। এই ঘূর্ণবাতে নিম্ন স্ট্যাটাস, অল্টো স্ট্যাটাস এই ধরনের মেঘের একটানা হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। এই ঘূর্ণবাত সাধারণত স্থলভাগে সৃষ্টি হলেও মাঝে মধ্যে সমুদ্রের উপরেও সৃষ্টি হয়ে থাকে। তারপরে এই ঘূর্ণবাতের সমচাপ রেখাগুলো ভি আকৃতি হয়, অর্থাৎ অসমানুবর্তী হয় এবং এর আয়তন অনেকটাই হয়ে থাকে, অর্থাৎ অত্যধিক অঞ্চল জুড়ে এর বিস্তার 300 থেকে প্রায় 1500 কিলোমিটার, সর্বাধিক 3000 কিলোমিটার পর্যন্ত এর ব্যাস হয়ে থাকে। আর এই ঘূর্ণবাত অত্যন্ত দুর্বল, ক্ষয়ক্ষতি খুবই কম, একেবারে হয় না বললেই চলে। এরপরে আমরা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের যে গঠন বা স্ট্রাকচার সে সম্পর্কে একটু আলোকপাত করব। নরওয়ের আবহাওয়াবিদ ভি বার্কনেস সর্বপ্রথম এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের গঠন সম্পর্কে আলোকপাত করেছেন। তার মতে দুটো ভিন্নধর্মী বৈশিষ্ট্যপুঞ্জ বায়ুপুঞ্জ যারা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত গঠিত হয়। এই বায়ুপুঞ্জ হলো মহাদেশীয় শীতল ও ভারী শুষ্ক মেরু বায়ুপুঞ্জ এবং ক্রান্তীয় হালকা উষ্ণ আর্দ্র উপক্রান্তীয় পশ্চিম বায়ুপুঞ্জ। এই দুই বায়ুপুঞ্জর মিলনেই ফ্রন্ট বা সীমান্তের সৃষ্টি হয় এবং এই সীমান্ত বিভিন্ন প্রকার হয়ে থাকে। সেটা সাম্য সীমান্ত হতে পারে, উষ্ণ সীমান্ত হতে পারে, শীতল সীমান্ত হতে পারে, অবরুদ্ধ সীমান্ত হতে পারে। এগুলো একটু আলোকপাত করছি আমি। দেখো, সীমান্ত হলো একটা ঢালু সীমানা যা দুই ধরনের অর্থাৎ দুটি ভিন্ন ধরনের বায়ুপুঞ্জকে পৃথক করে থাকে। এবার এই সাম্য সীমান্ত কাকে বলা হয়? নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে ভিন্নধর্মী দুটি বায়ুপুঞ্জ যখন পরস্পরের বিপরীত দিকে সমান্তরালভাবে প্রবাহিত হবে তখন বায়ুপুঞ্জের উলম্ব স্থানচ্যুতি তেমন ঘটে না বলেই চলে। এই ভিন্নধর্মী বায়ুপুঞ্জের সীমারেখাকেই সাম্য সীমান্ত বলা হয়ে থাকে। এরপরে হচ্ছে উষ্ণ সীমান্ত। এক্ষেত্রে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে উষ্ণবায়ু উত্তলাকৃতি বাঁক নিয়ে শীতল বায়ুর ঊর্ধ্বে উঠে যায় এবং তার ফলে সীমান্ত পৃষ্ঠ বরাবর শীতল বায়ুকে স্থানচ্যুত করে। একেই উষ্ণ সীমান্ত বলে এবং এই সীমান্ত মৃদু ঢাল এবং উত্তলাকৃতি এবং এই সীমান্তে উষ্ণবায়ু বেশি সক্রিয় থাকে। এরপরে হচ্ছে শীতল সীমান্ত বা কোল্ড ফ্রন্ট। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে শীতল বায়ু দ্রুত গতিতে অবতলাকৃতি বাঁক নিয়ে গোজের মতো উষ্ণবায়ুর পিছনে ধাক্কা দেয় এবং যে সীমানা বরাবর উষ্ণবায়ুকে স্থানচ্যুত করে তাকেই শীতল সীমান্ত বলা হয়ে থাকে। এরপরে একটা হচ্ছে ওয়াকলুডের ফ্রন্ট বা অবরুদ্ধ সীমান্ত। উষ্ণ এবং শীতল বা সীমান্তের মধ্যে শীতল সীমান্তটি অপেক্ষাকৃত দ্রুত অগ্রসর হয়। এর ফলে উষ্ণ সীমান্তকে ধরে এবং ওর সাথে ঘিরে ফেলে। এর ফলে মধ্যবর্তী উষ্ণবায়ু ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে উঠে পড়ে। এই প্রক্রিয়ায় উষ্ণবায়ু শীতল সীমান্ত কর্তৃক প্রায় বেষ্টিত বা অবরুদ্ধ হয়ে যাওয়ায় যে নতুন ধরনের সীমান্তর সৃষ্টি হয় তাকে অবরুদ্ধ সীমান্ত বা অক্লুডেড ফ্রন্ট বলা হয়ে থাকে। এরপরে আমরা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের যে উৎপত্তি বা অরিজিন সে সম্পর্কে একটু জেনে নেব।
দেখো, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তি কিভাবে হয় এ বিষয়ে প্রথম আলোকপাত করেন আবহবিদ রবার্ট ফিটজরয়। প্রথম বিশ্বযুদ্ধের পর 1918 খ্রিস্টাব্দের নরওয়ের একদল আবহবিদ, তাদের মধ্যে রয়েছেন ভি বার্কনেস, জে বার্কনেস, সোলবার্গ, এ বিষয়ে একটি স্পষ্ট ধারণা উপস্থাপন করেন, যেগুলি সীমান্ত তত্ত্ব বা পোলার ফ্রন্ট থিওরি নামে পরিচিত, এবং এই তত্ত্বটি পরবর্তীতেই তরঙ্গ তত্ত্ব বা ওয়েভ থিওরি বা বার্জান থিওরি বা বায়ু প্রচার তত্ত্ব এই বিভিন্ন নামে পরিচিতি লাভ করেছে। এবার এই তত্ত্বে নরওয়ের আবহবিদদের কর্তৃত্ব বেশি থাকায় এটি নরওয়েজীয় মডেল নামেও পরিচিত। তাহলে আমরা এই মেরু সীমান্ত তত্ত্ব বা পোলার ফ্রন্ট থিওরি সে সম্পর্কে জেনে নেব। দেখো, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টি এবং বিকাশ আলোচনার ক্ষেত্রে নরওয়েজীয় আবহবিদ ভি বার্কনেস এবং জে বার্কনেস সোলবার্গ প্রদত্ত যে মেরু সীমান্ত মতবাদ সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। এই মতবাদ অনুযায়ী মেরু বায়ুপুঞ্জ ও শীতল উপক্রান্তীয় বায়ুপুঞ্জের তরঙ্গ এই সৃষ্টির মাধ্যমে এই ঘূর্ণবাতের উদ্ভব। ভি বার্কনেস এই ঘূর্ণবাতের উৎপত্তিকে 6টি পর্যায়ে বিভক্ত করেছেন এবং এই পর্যায়গুলিকে তাদের লাইফ সাইকেল বা জীবনচক্রেও বলে অভিহিত করেছে। প্রথমটা হচ্ছে প্রাথমিক পর্যায় বা ইনিশিয়াল স্টেজ। দেখো, চিত্র এখানে ভালোভাবে দেওয়া আছে। প্রথম প্রাথমিক পর্যায়ে মেরু অঞ্চল থেকে আগত শীতল এবং নাতিশীতোষ্ণ অঞ্চল থেকে উপস্থিত হয়ে পরস্পর বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে। মেরু বায়ুপুঞ্জ পূর্ব থেকে পশ্চিমে এবং উপক্রান্তীয় বায়ুপুঞ্জ পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হচ্ছে। এই দুই বায়ুপুঞ্জ পরস্পরের কাছাকাছি যখন চলে আসছে, তাদের মধ্যে একটা সমান্তরাল সীমান্ত বায়ুপ্রাচীরের সৃষ্টি হচ্ছে। এই অবস্থায় সীমান্তে কোনো আলোড়ন শুরু হয় না। এই অবস্থায় সৃষ্ট সমান্তরাল সীমান্তকেই সাম্য সীমান্ত বা ইকুইলিব্রিয়াম ফ্রন্ট বলা হয়। এরপরে হচ্ছে দ্বিতীয় পর্যায়, জন্মলাভ পর্যায় বা ইনসিপিয়েন্ট স্টেজ। 2 নম্বর চিত্রে দেওয়া আছে যে উষ্ণ বায়ুপুঞ্জের তুলনায় শীতল বায়ুপুঞ্জ অধিক ভারী এবং অধিক গতিশীল হওয়ায় শীতল বায়ুপুঞ্জ তরঙ্গের আকারে স্ফীত হয় এবং উষ্ণ বায়ুপুঞ্জের মধ্যে ঢুকে পড়ে এবং সাম্য সীমান্তকে বিনাশ করে। এই পর্যায়ে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে যে উষ্ণ এবং শীতল সীমান্তের সৃষ্টি হওয়া, অর্থাৎ এই পর্যায়ে উষ্ণ সীমান্ত এবং দুই ধরনের উষ্ণ সীমান্ত এবং শীতল সীমান্তের উৎপত্তি হয়ে থাকে। এই সময় উষ্ণবায়ু উত্তলাকৃতি বাঁক নিয়ে শীতল বায়ুর ঊর্ধ্বে উঠে যায় এবং সীমান্ত পৃষ্ঠ বরাবর শীতল বায়ুকে স্থানচ্যুত করে এবং উষ্ণ সীমান্ত সৃষ্টি করে এবং শীতল বায়ু দ্রুত গতিতে অবতলাকৃতি বাঁক নিয়ে উষ্ণ বায়ুর পিছনে ধাক্কা দেয় এবং যে সীমানা বরাবর শীতল বায়ুকে প্রতিস্থাপিত করে শীতল সীমান্ত গঠন করে এবং সেই উষ্ণ এবং শীতল সীমান্তের মিলনস্থলে উত্তল আকার বিশিষ্ট বাঁক নিয়ে তরঙ্গ শীর্ষ বা ওয়েভ ক্রেস্ট গঠিত হয়। এইভাবে প্রকৃত ঘূর্ণবাত জন্মলাভ করে। এর পরের পর্যায় হচ্ছে প্রাথমিক পূর্ণতা প্রাপ্তি বা আর্লি ম্যাচুরিটি। প্রাথমিক পর্যায়ে মোটামুটি 30 থেকে 60 ঘন্টার মধ্যে ঘূর্ণবাতের প্রাথমিক পূর্ণতা পায়। এই পর্যায়ে শীতল বায়ু উষ্ণ বায়ুর দিকে অগ্রসর হয় এবং এর ফলে বায়ু সীমান্তের ভাঁজ তীক্ষ্ণ হয় এবং দুই সীমান্ত প্রায় কাছাকাছি এসে পড়ে এবং এইভাবে ঘূর্ণবাতটি ধীরে ধীরে প্রাথমিক পূর্ণতা প্রাপ্তি থেকে সম্পূর্ণ পূর্ণতা প্রাপ্তির দিকে অগ্রসর হয়। এরপরে 4 নম্বর পর্যায় হচ্ছে সম্পূর্ণ পূর্ণতা প্রাপ্তি বা ফুল ম্যাচুরিটি। যখন চিত্র নম্বর 4-এ দেওয়া আছে, বায়ুপুঞ্জ সবচেয়ে প্রবল ও তীব্রতম আকার ধারণ করে এবং ঘূর্ণবাত পরিপূর্ণ বিকাশ লাভ করে। এই অবস্থায় উষ্ণ এবং শীতল সীমান্ত পৃষ্ঠ বিভক্ত হয়ে যায়, বিভক্ত থাকে। উষ্ণবায়ু উপরে ওঠে, ঘনীভূত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, ফলে উষ্ণ সীমান্তের এলাকা জুড়ে ধারাবাহিকভাবে বৃষ্টিপাত হতেই থাকে। এই পর্যায়ে পরবর্তীকালে
উষ্ণ সীমান্ত অঞ্চল দ্রুত সংকীর্ণ হতে শুরু করে এবং আয়তনে ছোট হয়ে আসে এবং অচিরেই শীতল সীমান্তের শীর্ষবিন্দুর নিকটবর্তী উষ্ণ সীমান্তকে ধরে ফেলে এবং ফলে অক্লুডেড পর্যায় বা অক্লুডেড ফ্রন্ট সৃষ্টি হয়। 5 নম্বর পর্যায় হচ্ছে অক্লুডেড পর্যায় বা অক্লুডেড স্টেজ। চিত্র নম্বর 5-এ দেওয়া আছে, দেখো। এই পর্যায়ে শীতল সীমান্ত উষ্ণ সীমান্তকে ধরে ফেলে উভয়ে মিলে এক নতুন ধরনের সীমান্তের সৃষ্টি করে। একে অন্তর্ধৃতি বা অক্লুডেড ফ্রন্ট বলা হয়ে থাকে। অন্তর্ধৃতি সীমান্ত উষ্ণ এবং শীতল সীমান্তের মধ্যে কোনো ফাঁক থাকে না। ক্রমান্বয়ে অন্তর্ধৃতি বা অক্লুডেড স্টেজে এই প্রক্রিয়াটা তরঙ্গ শীর্ষ থেকে নিচের দিকে অগ্রসর হয়। শীতল বায়ুপ্রবাহ এভাবে উষ্ণ বায়ুটি ধীরে ধীরে ভূপৃষ্ঠের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করে ঊর্ধ্বে উঠে পড়ে এবং সমগ্র অঞ্চলটি শীতল বায়ুপুঞ্জ দখল করে নেয়। এরপরে শেষ পর্যায়ে একেবারে সেটা হচ্ছে অন্তিম পর্যায় বা এন্ড স্টেজ। চিত্র নম্বর 6-এ দেওয়া আছে যে উষ্ণ বায়ুপুঞ্জ সম্পূর্ণ বিলীন হয়, অন্তর্ধৃতি সীমান্ত আর থাকে না, কেবলমাত্র কতকগুলি মৃদু শীতল বায়ুস্রোত বইতে থাকে। ভূপৃষ্ঠ থেকে তাপশক্তি সরবরাহ একেবারে বন্ধ হয়ে যায়, ফলে তরঙ্গগুলিও অদৃশ্য হয়ে পড়ে এবং ঘূর্ণবাতটির সম্পূর্ণ বিনাশ ঘটে। তাহলে এই হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের যে জীবনচক্র বা লাইফ সাইকেল, এই 5টি পর্যায় সম্পর্কে আলোকপাত করা হলো। এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে আসে সেগুলো হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাতের জীবন পর্যায় বা নাতিশীতোষ্ণ বা মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাতের জীবন পর্যায় আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন আসতেই পারে। এছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাত এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে যে তুলনা বা পার্থক্য, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমরা এখান থেকে 3টে প্রশ্ন অলরেডি করবে। প্রথমটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাত, সে ক্রান্তীয় ঘূর্ণবাতের বৈশিষ্ট্য এবং এর যে জীবনচক্র বা লাইফ সাইকেল সে সম্পর্কে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র এবং এর বৈশিষ্ট্য। এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ বা মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য বা তুলনা। এরপরে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আরও একটা গুরুত্বপূর্ণ ঘূর্ণবাত সম্পর্কে আলোকপাত আমরা করবো এখন, সেটা হচ্ছে অ্যান্টিসাইক্লোনস বা প্রতিম ঘূর্ণবাত। অর্থাৎ যে ঘূর্ণবাত সম্পর্কে আমরা 2 ধরনের ঘূর্ণবাত দেখলাম, একটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাত আর একটা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। এগুলোর থেকে সম্পূর্ণ বিপরীত ধরনের অর্থাৎ বিপরীত বৈশিষ্ট্যযুক্ত ঘূর্ণবাতের অস্তিত্ব লক্ষ্য করা যায়। সেগুলো হচ্ছে প্রতিম ঘূর্ণবাত। সেই প্রতিম ঘূর্ণবাত সম্পর্কে একটু আমরা আলোচনা করব। দেখো, শীতল নাতিশীতোষ্ণ এবং হিমমণ্ডলের একটা গুরুত্বপূর্ণ বায়বীয় গোলযোগ হচ্ছে প্রতিম ঘূর্ণবাত। অর্থাৎ ঘূর্ণবাতের বিপরীত বৈশিষ্ট্যযুক্ত বায়ুমণ্ডলীয় গোলযোগকেই সাধারণত প্রতিম ঘূর্ণবাত বলা হয়ে থাকে। এবার কোনো উচ্চচাপকে কেন্দ্র করে বহির্মুখী বা অধোমুখী আকস্মিক বা অনিয়মিত বায়ু প্রবাহকেই প্রতিম ঘূর্ণবাত বলা হয়ে থাকে। আমেরিকা যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা প্রতিম ঘূর্ণবাতের একটা সংজ্ঞা দিয়েছেন, যেভাবে a large scale circulation of winds around the central region of high atmosphere pressure clockwise in the northern hemisphere, counterclockwise in the southern hemisphere। যেটা বাংলায় বলা হলো সেটাই পুরো দেওয়া আছে ইংলিশে। 1861 খ্রিস্টাব্দে আবহাওয়াবিদ স্যার ফ্রান্সিস গ্যালটন সর্বপ্রথম এই অ্যান্টিসাইক্লোন কথাটি ব্যবহার করেছিলেন। এই প্রতিম ঘূর্ণবাতের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেব একটু আমরা। প্রথমটা হচ্ছে এর কেন্দ্রে উচ্চচাপ থাকবে, অর্থাৎ প্রতিম ঘূর্ণবাতের কেন্দ্রে উচ্চচাপ এবং বাইরের দিকে ক্রমশ চাপ কমতে থাকবে। চাপের পার্থক্য 10 থেকে 20 মিলিবার। বায়ুপ্রবাহের দিকটা হচ্ছে প্রতিম ঘূর্ণবাত উত্তর গোলার্ধের ডান দিকে অর্থাৎ ঘড়ি কাঁটার দিকে এবং দক্ষিণ গোলার্ধে
বাম দিকে বা ঘড়ি কাঁটার বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহিত হয়। এই ঘূর্ণবাতের বিস্তার প্রায় 3000 কিলোমিটার বা তারও বেশি হয়। আর এই ঘূর্ণবাতের ক্ষেত্রে সমচাপ রেখাগুলি ঘূর্ণিঝড়ের তুলনায় তুলনামূলকভাবে দূরে দূরে অবস্থান করে এবং ফলে বায়ুপ্রবাহের গতিবেগ খুবই কম থাকে। প্রতিম ঘূর্ণবাতে কোনো মেঘ সৃষ্টি হয় না বলে আবহাওয়া বৃষ্টিহীন, শান্ত এবং শুষ্ক থাকে। তবে গ্রীষ্মকালে হালকা কুয়াশা বা শীতকালে ঘন ঘন কুয়াশা, তুহিন বা ফ্রস্ট লক্ষ্য করা যায়। এই ঘূর্ণবাতের গতিবেগ খুবই কম বলে ধ্বংস ক্ষমতা প্রায় নেই বললেই চলে। এবার আমরা এই প্রতিম ঘূর্ণবাতের উৎপত্তি এবং গঠন সম্পর্কে একটু আলোকপাত করব। অধিকাংশ আবহাওয়াবিজ্ঞানীদের মতে ঘূর্ণবাতের উৎপত্তি ঊর্ধ্বাকাশের পশ্চিম বায়ু এবং রশ্মি তরঙ্গের সম্পর্কে হয়েছে। সাধারণত রশ্মি তরঙ্গের শীর্ষগুলিতে উপত্যকার চেয়ে বায়ুর গতিবেগ সবচেয়ে বেশি থাকে। ফলে বায়ু উপরের দিক থেকে নিচের দিকে ঘূর্ণির মতো নামতে থাকে এবং ভূপৃষ্ঠে একটি শক্তিশালী উচ্চচাপ কেন্দ্রের সৃষ্টি করে। এই উচ্চচাপ কেন্দ্র থেকে বাইরের দিকে বায়ুচাপের পার্থক্য প্রায় 10 থেকে 20 মিলিবারও হয়ে থাকে। এই উচ্চচাপ কেন্দ্র থেকে বাইরের দিকে চারপাশে বায়ুর চাপ ঢাল মৃদু হয়ে থাকে এবং উচ্চচাপ কেন্দ্র থেকে শীতল এবং ভারী বায়ু ঘূর্ণির মতো পাক খেতে খেতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হতে থাকে। এইভাবে প্রতিম ঘূর্ণবাত সৃষ্টি হয় এবং প্রতিম ঘূর্ণবাতের সমচাপ রেখাগুলো উপবৃত্তাকার হয় এবং সমচাপ রেখাগুলো অন্তর্বর্তী দূরত্ব প্রায় বেশি হয়ে থাকে এবং এর বিস্তার প্রায় 3000 কিলোমিটার বা তারও বেশি হয়ে থাকে। এবার তোমরা প্রতিম ঘূর্ণবাত এবং ঘূর্ণবাতের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা একটু ভালোভাবে রেডি করবে। এবার পৃথিবীর ঘূর্ণবাতের যে প্রধান প্রধান প্রবাহ পথ সেগুলো একটু আমরা দেখে নেব। প্রথমটা হচ্ছে পৃথিবীর ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের প্রবাহ পথ সম্পূর্ণ ভিন্নধর্মী। দেখেন এখানে ম্যাপে দেওয়া আছে তোমাদের। প্রথমে আমরা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের প্রবাহ পথ সম্পর্কে আলোকপাত করব। ঘূর্ণবাত যে গতিপথ দিয়ে চলাচল করে তাদের আমরা ঘূর্ণবাতের যে প্রবাহ পথ বা স্টর্ম ট্র্যাকস বলা হয়ে থাকে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের প্রধান প্রবাহ পথগুলি হলো: 1 নম্বর, উত্তর আমেরিকা মহাদেশের কানাডীয় রকি পর্বতের পূর্ব দিকে এবং বৃহৎ অঞ্চলে এই ঘূর্ণবাতের প্রবাহপথ লক্ষ্য করা যায়। 2 হচ্ছে ইউরোপ মহাদেশের উত্তরাংশ, যেমন আইসল্যান্ড, ইংল্যান্ড, ইউরোপীয় রাশিয়া। 3 নম্বর হচ্ছে এশিয়ার উত্তর পূর্ব এবং পূর্ব উপকূল। 4 নম্বর হচ্ছে আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়ার মহাদেশীয় দক্ষিণ দিক দিয়ে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের প্রবাহ লক্ষ্য করা যায়। এরপরে হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাতের প্রবাহ পথ। ক্রান্তীয় ঘূর্ণবাতের প্রধানত পৃথিবীর 7টি মহাসাগরীয় অঞ্চলের বিরাজ করে থাকে। 1 নম্বর হচ্ছে উত্তর আটলান্টিকের ক্রান্তীয় অঞ্চলের পশ্চিমাংশ, মেক্সিকো এবং ক্যারিবিয়ান উপসাগর। 2 নম্বর হচ্ছে উত্তর প্রশান্ত মহাসাগরের ক্রান্তীয় অঞ্চলের পশ্চিমাংশ, পূর্ব এবং দক্ষিণ চীন সাগর, জাপান সাগর। 3 নম্বর হচ্ছে দক্ষিণ প্রশান্ত মহাসাগর। 4 বঙ্গোপসাগর। 5 আরব সাগর। 6 দক্ষিণ ভারত মহাসাগরের ক্রান্তীয় অঞ্চলের পূর্বাংশ এবং 7 হচ্ছে মেক্সিকোর পশ্চিম উপকূলের নিকটস্থ প্রশান্ত মহাসাগর। তাহলে এই হচ্ছে পৃথিবীর যে ঘূর্ণবাত, সে ঘূর্ণবাতের প্রধান প্রবাহ পথ। 2 ধরনের ঘূর্ণবাতের প্রবাহ পথ সম্পর্কে আলোকপাত করা হলো। প্রথমটা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের প্রবাহ পথ এবং দ্বিতীয় হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাতের প্রবাহ পথ। আজকে আমরা এই প্রতি ঘূর্ণবাত বা অ্যান্টি সাইক্লোন এই পর্যন্ত আলোচনা করলাম। এরপরে আমরা এই বায়ুমণ্ডলীয় গোলযোগের বাকি যে অংশটুকু, অর্থাৎ মডার্ন কনসেপ্টস অফ উইন্ড সার্কুলেশন বা বায়ু সঞ্চালনের যে আধুনিক ধারণা, সে সম্পর্কে আলোচনা করব। তাহলে আজকে আপাতত এ পর্যন্তই। প্রত্যেকে ভালোভাবে পড়াশোনা করো এবং যে প্রশ্নগুলো বললাম সেগুলো বাড়িতে রেডি করো।
আশা করি তোমরা প্রত্যেকেই ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কারো যদি কোনো সমস্যা থাকে এই যেটুকু পড়া হলো সেই অংশে, যার যেখানে সমস্যা তোমরা গ্রুপে করবে, আমি সেই মতো করে তোমাদের উত্তর দিয়ে দেবো। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থেকো, ধন্যবাদ।